কোথায় যাবো আমরা, কি করবো? করি বাবার কথাটা একবার ভাব। তোর বাবা জানতে পারলে কি হবে রে? মানুষটা মরে যাবে রে করি, মানুষটা মরে যাবে। বাবা তুই জানিস তুই কি বলছিস কুনাল? হ্যাঁ, তুই খড়ির কথা শুনে রাহুলকে অবিশ্বাস করছিস, নিজের দাদাকে, ওই বাইরের মেয়েটার জন্য। খড়ি বাইরের মেয়ে নয় দা ভাই, উনি তো স্ত্রী, এবারই সদস্য। কিন্তু একটা জিনিস বোঝ, তুই ভুল তো ভুলই হয় বল। রাহুল দা আমার দাদা বলে প্রতিনিয়ত অন্যায় করে যাবে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করব না। আর তুইও করিস না। আর তাছাড়া রাহুল দার কিছু কিছু ব্যবহার কিন্তু আমার খুব সন্দেহজনক লাগছে দা ভাই। আচ্ছা, তুই একটা জিনিস ভেবে দেখেছিস, আজকের পার্টিতে রায়পুরের ওয়ার্কশপের ম্যানেজার ওই রেজিস্টারটা নিয়ে কেন এলো? তার মানে রাহুল দা জানতো যে এটা দরকার পড়তে পারে, ওর দিকে আঙুল উঠতে পারে, আর ও তো নিজেই স্বীকার করেছিল এটা। এরা আমাকে দোষারোপ করতে এতটা ডেসপারেট হয়ে গেছে যে আমি জানতাম দুটি ঠিক এই অ্যালিগেশনটাই দেবে। সেই জন্য ম্যানেজার বাবুকে মেসেজ করে আমি রেজিস্টারটাই আনিয়ে রেখেছি। আচ্ছা, রাহুল দা যদি সত্যিই অনেস্ট হয়, তাহলে আগে থেকে প্রমাণ সাজিয়ে রাখার প্রয়োজন কেন পড়লো বল? দাবাই, তুই মনে করে দেখ, তোর আশীর্বাদের দিন কিন্তু রাহুল দা ছিল না, আর দ্বিতীয় কিন্তু অনেকক্ষণ পর সেখানে গেছিল। আসলে এতক্ষণ হয়ে গেল উনি আসেননি। আপনি যদি বলেন তাহলে আমি এগিয়ে গিয়ে একটু দেখতে পারি। আরে তুই তো নিজে কানেই শুনলি, ওই মেয়েটা অনেক দিন ধরেই নানাভাবে রাহুলকে ফাঁসানোর চেষ্টা করছিল। উনি রাহুলের সঙ্গে দেখা করতে গেছিলেন। এক্স্যাক্টলি। তাহলে তুই খড়ি কথাটা ভাব, রাহুল দা কিন্তু অনেক আগে থেকেই জানতো যে দ্যুতি তোকে বিয়ে করতে চান না। এবার ওনার সঙ্গে তোর বিয়ের পাকা কথা চলছে জেনেও রাহুল দা কেন কথা বাড়ালো? আমাদের তখন কিছু কেন বললো না? রাহুল দা কি বোকা? দ্যুতি যদি ওনাকে ফাঁসাতেই চাইবেন, তাহলে সেটা রাহুল দা বোঝেনি নাকি? বুঝেও ইনফ্যাক্ট তোকেও কিছু বললো না, তোকে একবারও সাবধান করলো না। কেন কেন দা ভাই? রাহুল দা তো তোর বেস্ট ফ্রেন্ড, বল তাহলে এত বড় কথাটা তোকে কেন বললো না? রাহুলদার প্রতি তুই অন্ধ হোস না দা ভাই, তুই একটু শান্তভাবে যুক্তি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বাবা ঠিক আছে এখন? শরীরটা ভালো লাগছে এখন? কষ্ট হচ্ছে না তো বাবা? খড়ি ওকে এখান থেকে চলে যেতে বল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যেতে বল। তুমি একটু শান্ত হও না, একটু শান্ত হও। বাবা, আমি জানি আমি তোমাদের চোখে অপরাধী, ক্ষমার যোগ্য নই, তবুও হাত জোর করে ক্ষমা ভিক্ষে করছি বাবা। তোমরা চাইলে আমি সত্যি চলে যাবো এখান থেকে। আমি চাই না বাবা, আমি চাই না আমার জন্য তোমার শরীর খারাপ হোক বাবা। আমি খড়ি ওকে চুপ করে থাকতে বল, ওর কথাগুলো শুনলে আমার আরো অস্থির লাগছে। একটু শান্ত হও, চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বল। তুমি একটু শান্ত হও না। ওকে তোরা চোখে চোখে রাখ, ছাড়িস না, মোটে ছাড়িস না। ও যেন আবার নতুন করে সর্বনাশ না ঘটাতে পারে, ওকে আমি বিশ্বাস করি না মোটে। আর এমন যদি কিছু আবার ঘটে না, তাহলে নিজেকে নিজে শেষ করতে চেয়েছিল, সেটা করতে হবে না, আমি শেষ করে দেবো। দু হাতে গলা টিপে ধরবো সর্বনাশের, আমি দু হাতে গলা টিপে ধরবো। নিয়ে যা, দু চোখে দেখতে পাচ্ছি না, নিয়ে যা ওকে, নিয়ে যা। দিদি আমার সাথে তুই আয় আমার সাথে, আয় দেখলি তো করি, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। হাত জোর করছি তোর কাছে, আমাকে মরে যেতে দে তুই। এই পাপের বোঝা নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কি বাজে কথা বলছিস তুই? কি বাজে কথা বলছিস? আয় এখানে বস, চুপ করে বস। আমি মানছি দিদি, তুই একটা ভুল করেছিস, কিন্তু একটা কথা ভাব, এখন কিন্তু প্রশ্নটা শুধু তোর জীবনের নয়, তোর সাথে আরো একটা জীবন জড়িয়ে আছে। তুই এখন যেটা করতে যাচ্ছিলিস না, সেটা কিন্তু আর ভুল নয়, সেটা একটা অপরাধ।
তুই নিজের জীবন নিয়ে যা খুশি করতে পারিস, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আরেকটা প্রাণ শেষ করে দেওয়ার কোনো অধিকার নেই তোর। তাহলে কি করব বল তুই? সময়ে ফিরে গিয়ে আমি তো আর এই ভুলগুলো শোধরাতে পারবো না। হ্যাঁ, আমি জানি পারবি না, আমি জানি পারবি না, সেটা সময় নেই। কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দিদি, এত বড় একটা ভুল তুই করলি কি করে? আমাদের বাড়ির শিক্ষা সংস্কার সব তো তুই ভুলে গেলি। রাহুলের মতন একটা বাইরের ছেলে এসে অনায়াসে তোর সুযোগ নিয়ে নিল, আর তুই সেটা হতে দিলি, আটকাতে পারলি না। একবারও ভাবলি না যে ছেলেটাকে তুই চিনিস না, জানিস না, তার সাথে এতটা দূর তুই এগিয়ে গেলি? একবারও তোর মনে হলো না যে এই ছেলেটা তোর জীবনের দায়িত্ব নেবে কিনা, তোকে বিয়ে করবে কিনা? এই কথাগুলো একবারও না ভেবে তুই সর্বস্ব উজাড় করে দিয়ে দিলি দিদি। মানুষ কিন্তু ভুল করেছি করি, ভালোবেসে ঠকে গেছি। সবটা শুরু হয়েছিল বলরোগ বাড়ির বউ হওয়া নিয়ে। তারপর বিশ্বাস কর, রাহুলের কথায় আমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হয়েছিল রাহুল হয়তো আমার সত্যি ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু না, মানুষটা আমায় সব দিক থেকে শেষ করে দিল, ঠকিয়ে দিল, আমাকে বরবাদ করে দিল। আমার যে এখন আর কিছু করার নেই করি। এখনো অনেক কিছু করার আছে দিদি। আর শোন, আমাদের পরিবারের ওপর কলঙ্কের বোঝা চাপিয়ে এরকম ভীতু মানুষের মতন তোকে আমি মরে যেতে দেব না। এতটা স্বার্থপর আমি তোকে হতে দেব না দিদি। কি করবো আমি বল? আমি তো সব দিক থেকে বরবাদ। যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে আমি তোকে, বাবা মাকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, মিথ্যে কথা বলেছি, অপমান করেছি, সেই মানুষটা আমাকে ঠকিয়েছে। সেই মানুষটা আমাকে কার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সেই মানুষটার কাছে তো আমি আর ফেরত যেতে পারবো না। ওই শয়তানটার কাছে তোকে ফেরত যেতে হবে না, যাবি না তুই। তুই আমার দিদি, আর আমার দিদি এত সহজে হার মেনে নেবে না। যে তোকে ঠকিয়ে তোর সর্বস্ব কেড়ে নিয়েছে, তাকে নিজের হাতে কঠোর শাস্তি দিবি তুই। কি করে? কেউ আমার কথায় বিশ্বাস করবে না করি, এটা রাহুলের সন্তান। সবাই আমায় ভুল বুঝবে, আমায় আরো বাজে বাজে কথা করবে। বলবে। বিশ্বাস করবে, সবাইকে এবার বিশ্বাস করতেই হবে তোর কথা। আমার কাছে এবার এমন একটা অস্ত্র আছে দিদি, যেটা দিয়ে আমি ওই রাহুলের মিথ্যে নাটকের পর্দাটা ফাঁস করে দেবই। কি বলছো কাকাই? এতটা লস হলো কি করে? কাল অবধি তো সব ঠিকই ছিল, হঠাৎ করে একদিনের মধ্যে এতটা শেয়ার প্রাইস পড়ে গেল। আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলেছিলাম রীতি, এই লস হওয়ার পেছনে মাল্টিপল রিজন আছে। রাহুল বিনির বিয়ের ব্যাপারটা নিয়ে মিডিয়াতে অলরেডি একটা হাইপ উঠেছিল, কিন্তু সেটা না হওয়ায় একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে। আরে বাবা, এটা তো হওয়ারই ছিল। কাল যা কাণ্ড ঘটেছে না, মানে রোজই তো এরকম হচ্ছে, তার একটা ব্যাড ইম্প্যাক্ট তো পরিবারের উপর পড়বেই। আর পরিবারের উপর পড়লে ব্যবসার উপর পড়াটাও তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? আচ্ছা, এই পারমিতা দিকে দেখছি না তো, নিজের বিয়ে ভেঙে গেছে না, মানে এই ছেলের বিয়ে ভেঙে গেছে বলে কি নিজেকে স্বেচ্ছা নির্বাসনে পাঠিয়ে দিল নাকি? আরে না না, মায়ের কাছ থেকে তো শুনছিলাম বড় পিমুনি আর কিয়ারদি নাকি বড়দির কাছে মুম্বাই যাবে, তাই তো ভোরে ফ্লাইট ধরতে অনেক আগেই বেরিয়ে গেছে। সে কি বাড়ির কাউকে না বলেও চলে গেল?